আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কি মনে আছে গত ভিডিওতে আমরা বাংলাদেশে পণ্য ডিজাইনে ব্যবস্থাপনার সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম? আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশে পণ্য ডিজাইনে ব্যবস্থাপনার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান সম্পর্কে জানবো। অর্থাৎ গত ভিডিওতে আমরা শুধু সমস্যাগুলোর দিকে ফোকাস করেছিলাম। আজকে আমরা সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে পণ্য ডিজাইনের ব্যবস্থাপনার সমস্যা সমাধানের উপায়। এর পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা সমস্যার সমাধান জানবো এবং তোমরা আর আমাকে বলতে পারবে না যে আমি শুধু সমস্যাই বলেছিলাম, কারণ আজকে আমি সমস্যার সমাধানগুলো বলে দিব এবং তোমরা সমস্যার পাশাপাশি সমস্যার সমাধানগুলো সম্পর্কেও জানবে। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করে দেই। বাংলাদেশে পণ্য ডিজাইনে ব্যবস্থাপনার সমস্যা সমাধানের উপায়গুলো আসলে কি কি? যেমন প্রথমেই যদি আমরা একটি সমাধান নিয়ে আলোচনা করতে চাই, সমাধান হচ্ছে ক্রেতা আচরণ নিরূপণ। আমরা জানি একটি প্রতিষ্ঠান যখন একটি পণ্য ডিজাইন করে, সে ডিজাইনটা করাই হয় ক্রেতাদের জন্য। ক্রেতাদেরকে কেন্দ্র করেই পণ্য বা সেবার ডিজাইন করা হয়। তাদেরকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য পণ্যের ডিজাইনে পরিবর্তন নিয়ে আসা হয়। তবে আমাদের মনে রাখতে হবে একেক ক্রেতার আচরণ একেক রকম, পছন্দ একেক রকম এবং এইজন্য এই সমস্যার সমাধান করার জন্য আমাদের ক্রেতাদের আচরণ নিরূপণ করতে হবে, এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে, স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে এবং ওই অনুযায়ী পণ্যের ডিজাইন প্রণয়ন করা উচিত। অর্থাৎ আমাদের ক্রেতাদের আচরণ বিশ্লেষণ করে সে অনুযায়ী পণ্যের ডিজাইন প্রণয়ন করতে হবে এবং এটি একটি সমাধান। এরপর চলে আসি প্রয়োজনীয় প্রযুক্তি সংগ্রহকরণ। আমরা জানি উন্নত প্রযুক্তির অভাবে আধুনিক ও মানসম্মত ডিজাইন করা যায় না। আমাদের দেশে উন্নত প্রযুক্তির প্রয়োজন যদি আমরা আধুনিক ও মানসম্মত ডিজাইন প্রণয়ন করতে চাই। তাই সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রযুক্তি সংগ্রহ করতে হবে, সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রযুক্তি সংস্থাপন করতে হবে এবং তাহলেই আমরা উন্নত মানের ডিজাইন তৈরি করতে পারবো, প্রণয়ন করতে পারবো এবং আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর চলে আসি মূলধনের সংস্থান। আমরা জানি অধিকাংশ সময় একটি ভালো ডিজাইন করার জন্য যতগুলো উপকরণ প্রয়োজন, তার জন্য বেশ মূলধনের প্রয়োজন হয়। কিন্তু মূলধনের স্বল্পতার কারণে অনেক সময় প্রতিষ্ঠানগুলো ইচ্ছে থাকা সত্ত্বেও তাদের মন মতো, গ্রাহকদের মন মতো ডিজাইন করতে পারে না। মূলধনের সংস্থানের মাধ্যমে বিশেষজ্ঞ ডিজাইনার নিয়োগ দেওয়া যাবে, প্রযুক্তি সংগ্রহ করা যাবে, প্রয়োজনীয় গবেষণা করা যাবে, কর্মীদের প্রশিক্ষণ দেওয়া যাবে। অর্থাৎ অনেকগুলো সমস্যার সমাধান কিন্তু মূলধনের সংস্থানের মাধ্যমে সম্ভব। তাই মূলধনের সংস্থান সমস্যা সমাধানের একটি উপায়। এরপর আমরা আলোচনা করব কাম্য মাত্রার উৎপাদন ক্ষমতা ব্যবহার। একটি প্রতিষ্ঠানের অতিরিক্ত পণ্য উৎপাদন করা যেমন ভালো নয়, একইভাবে খুব কম পণ্য উৎপাদন করাও কিন্তু অপচয়। একটি প্রতিষ্ঠানের অবশ্যই কাম্য মাত্রার উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদের ততটুকু পণ্যই উৎপাদন করা উচিত যতটুকু তাদের কাম্য মাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে একটি প্রতিষ্ঠান যদি উৎপাদনের সর্বোচ্চ মাত্রা উৎপাদন কার্য পরিচালনা করে, তাহলে ডিজাইনে নানান রকমের সমস্যা হয় এবং নতুন ডিজাইন করার ফলে যখন নতুন নতুন পণ্য উৎপাদন করার প্রয়োজন হয়, তখন কিন্তু প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। অপরদিকে যদি সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার না করে আমরা সর্বনিম্ন ক্ষমতা ব্যবহার করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় প্রতিষ্ঠানের যে রিসোর্সেস বা সম্পদ সেগুলোর অপচয় হয়। তাই একটি প্রতিষ্ঠানের একেবারে কম বা একেবারে সর্বোচ্চ মাত্রা উৎপাদন না করে কাম্য মাত্রা, অর্থাৎ যতটুকু পণ্য উৎপাদন করলে সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে, পণ্যের মান ভালো থাকবে, পণ্যের ডিজাইন ভালো থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে এবং প্রতিষ্ঠান এফিশিয়েন্টলি পণ্য উৎপাদন করতে পারবে, ততটুকু উৎপাদন ক্ষমতা ব্যবহার করা উচিত। অর্থাৎ কাম্য মাত্রার উৎপাদন ক্ষমতা ব্যবহার করা গেলে পণ্য ডিজাইনে যে সমস্যাগুলো হয় তার সমাধান করা সম্ভব। এরপর কথা বলবো চাহিদার সাথে সামঞ্জস্য বিধান নিয়ে। পণ্য বা সেবার চাহিদা সর্বদাই পরিবর্তনশীল। পণ্য বা সেবার চাহিদা খুব দ্রুত উঠানামা করলে পণ্য ডিজাইনে যেমন সমস্যার সৃষ্টি হয়, প্রতিষ্ঠানও সমস্যার সম্মুখীন হয়ে থাকে।
তাই আমাদের ক্রেতাদের চাহিদা পরিবর্তনের সাথে সাথে আমরা যেন পণ্য ডিজাইনের পরিবর্তন করতে পারি সেই বিষয়েও সামঞ্জস্য বিধান করতে হবে, ওই অনুযায়ী ডিজাইন করতে হবে। ক্রেতাদের যেই চাহিদা সেই চাহিদার সাথে আমাদের সামঞ্জস্য বিধান করতে হবে। অন্যথায় আমরা যদি ক্রেতাদের চাহিদা পূরণ করতে না পারি, ক্রেতারা প্রতিযোগী প্রতিষ্ঠানের কাছে চলে যাবে বা সুইচ করবে। এরপর চলে আসি ক্রেতাদের রুচি ও ফ্যাশন পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান। আমরা জানি বর্তমানে ক্রেতাদের রুচি ও ফ্যাশন দ্রুত পরিবর্তনশীল এবং এরকম পরিবর্তনশীল অবস্থায় পণ্যের ডিজাইন ফিক্স করা খুবই কঠিন। তাই আমাদের অবশ্যই রুচি ও ফ্যাশনের কথা চিন্তা করে ওই অনুযায়ী আমাদের সামঞ্জস্য করতে হবে। তাদের রুচি ফ্যাশন সম্পর্কে স্টাডি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, জানতে হবে এবং ওই অনুযায়ী আমাদের ডিজাইন করতে হবে। এবং যখন ক্রেতাদের রুচি ও ফ্যাশন পরিবর্তন হবে, তার সাথে পণ্যের ডিজাইন পরিবর্তনেরও চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। এভাবেই সামঞ্জস্য করতে হবে যাতে ক্রেতাদের রুচি ও ফ্যাশন চেঞ্জ হয়ে গেলেও আমরা যেন পণ্যে খুব অল্প কিছু পরিবর্তন এনে ডিজাইনে খুব অল্প পরিবর্তনের মাধ্যমেই আমরা পুনরায় ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারি। এরপর চলে আসি প্রশিক্ষণ দানে। দক্ষ কর্মী অবশ্যই আধুনিক ও রুচিসম্মত ডিজাইন করবে। আধুনিক ও রুচিসম্মত ডিজাইন করার জন্য প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী খুবই প্রয়োজনীয়। কিন্তু নানান কারণে আমাদের দেশে পণ্য ডিজাইনে কর্মরত যে ডিজাইনাররা তাদেরকে প্রশিক্ষণ প্রদান সম্ভব হয় না এবং এর ফলে কাঙ্ক্ষিত মাত্রার ডিজাইন গড়ে ওঠা সম্ভব হয় না। অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রার ডিজাইন আমরা পাই না। তাই প্রশিক্ষণের ব্যবস্থা যদি আমরা করতে পারি, এরকম প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে এবং এর ফলে আমরা কিন্তু দক্ষ ডিজাইনার পাবো এবং দক্ষ ডিজাইনাররা অবশ্যই আধুনিক, রুচিসম্মত এবং উন্নত মানের ডিজাইন আমাদেরকে প্রোভাইড করতে পারবেন। তাই প্রশিক্ষণ দান সমস্যা সমাধানের একটি উপায়। এরপর চলে আসি দ্রুত বাস্তবায়ন। পণ্য বা সেবার ডিজাইন মূলত পণ্য পরিকল্পনার একটি অংশ। কিন্তু ডিজাইন বাস্তবায়ন করার দায়িত্ব মাঝে মধ্যে দেখা যায় যে অন্য কোনো কর্তৃপক্ষের উপর থাকে এবং এই সময় বাস্তবায়নে অনেক সময় অনীহা দেখা যায়, অনেক সময় দেখা যায় তারা দেরি করছে, অনেক সময় ডিজাইন মোতাবেক যত প্রয়োজনীয় উপাদানগুলো আছে সেগুলো সংগ্রহ করতে দেখা যায় অনেক সময়ের প্রয়োজন হয়। ফলে ডিজাইন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধীর গতি দেখতে পারি এবং এটা পণ্য ডিজাইনের একটি সমস্যা। পণ্য ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই দ্রুত বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে, কারণ অন্যথায় আমার প্রতিযোগীরা বাজার দখল করে ফেলবে এবং আমার পণ্য, নতুন ডিজাইনের পণ্য বাজারে আসতে আসতে আমি বাজারের অধিকাংশ ক্রেতা বা ভোক্তা হারিয়ে ফেলবো। তাই দ্রুত বাস্তবায়নের দিকেও আমাদের নজরদারি দেওয়া উচিত, কারণ দ্রুত বাস্তবায়ন সমস্যা সমাধানের একটি উপায়। এরপর আমাদের খেয়াল রাখতে হবে পণ্য মূল্য বৃদ্ধি না করা। অনেকেই যেহেতু মনে করে, বিশেষ করে ভোক্তাদের মধ্যে এরকম একটি মিসকনসেপশন আছে যে নতুন ডিজাইন মানেই পণ্য মূল্য বৃদ্ধি, নতুন ডিজাইন আসা মানেই পণ্যের দাম অনেক বেড়ে যাবে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে এবং এই সকল ক্ষেত্রে ভোক্তাকে আশ্বস্ত করতে হবে। এই জন্য নতুন ডিজাইন করা হলেও চেষ্টা করা উচিত পণ্য মূল্য বৃদ্ধি না করার এবং এই বিষয়ে জনগণকে জানানো, ক্রেতাদেরকে জানানো। কারণ দেখা যেতে পারে আমি যদি নতুন ডিজাইনের পাশাপাশি পণ্যের মূল্য বৃদ্ধি করে ফেলি, হয়তো নতুন ডিজাইনকৃত পণ্য ক্রয়ে ক্রেতারা অনাগ্রহ প্রকাশ করবে এবং নতুন পণ্যটি যতটুকু বিক্রি হওয়া উচিত ছিল ততটুকু বিক্রি হবে না। তাই পণ্য মূল্য বৃদ্ধি না করার মাধ্যমে ব্যবস্থাপনায় যে সমস্যাগুলো আমরা দেখতে পাই পণ্য ডিজাইনের ক্ষেত্রে তা সমাধান করা সম্ভব। এছাড়া এখানে আরেকটি পয়েন্ট চলে আসবে যেটা আমি মেনশন করতে ভুলে গিয়েছিলাম। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট এখানে আরেকটি পয়েন্ট আছে এবং সেই পয়েন্টটি হচ্ছে নকল প্রতিরোধ। তোমাদের বইতে তোমরা এই পয়েন্টটি খুঁজে পাবে। সাধারণতভাবে নতুন ডিজাইনকৃত পণ্য বাজারে আসা মাত্র দেখা যায় প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো তা নকল করার চেষ্টা করে বা অনুকরণ করার চেষ্টা করে। ফলে যে প্রতিষ্ঠান অনেক চিন্তা ভাবনা, গবেষণা, অর্থ বিনিয়োগ করে নতুন ডিজাইনটা নিয়ে আসে, সেই প্রতিষ্ঠান কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। তাই প্রতিষ্ঠানে অবশ্যই আইনগতভাবে এবং অন্যান্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যাতে তারা নকল প্রতিরোধ করতে পারে এবং যদি কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য অনুকরণ করে ফেলে, পণ্যের ডিজাইন নকল করে ফেলে, তাহলে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এর মাধ্যমে বাংলাদেশে পণ্য ডিজাইনের ব্যবস্থাপনার যে সমস্যা তা সমাধান করা সম্ভব। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো কিভাবে আমাদের দেশে পণ্য ডিজাইনের ব্যবস্থাপনার যে সমস্যাগুলো তার সমাধান করা সম্ভব। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন নিয়ে। নানান কারণে আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা অনেক সীমিত। আমরা জানি আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা সীমিত যেহেতু তাদের আয় সীমিত এবং আমাদের তাই তাদের ক্রয় ক্ষমতার বিষয়টিকে বিবেচনায় রেখেই কিন্তু পণ্যের ডিজাইন করা উচিত।
এমনভাবে কোনো পণ্যের ডিজাইন করা উচিত হবে না যাতে এদেশের স্বল্প আয় সম্পন্ন জনগণ যারা তাদের উপর ঋণাত্মক বা নেগেটিভ প্রভাব পড়ে। আবার এমন ডিজাইনও করা যাবে না যার ফলে পণ্যের গুণগত মান নষ্ট হয়, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দেশের রাস্তাঘাট, নদ-নদী তেমন প্রশস্ত নয়। এই বিষয়ে তোমরা সবাই হয়তো জানো। তাই পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও পণ্যবাহিত যানের ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। ওরকম রাস্তাঘাটে যেন চলতে পারে, নদীতে যেন চলতে পারে, সেই বিষয়টায় গুরুত্ব দেওয়া উচিত। এবং আমরা যদি উন্নত বিশ্বের যানবাহনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে তাদের ডিজাইনের সাথে আমাদের দেশের যানবাহনের ডিজাইনের কিন্তু অনেক অমিল। অনেক ক্ষেত্রেই আমরা অমিল পাবো। বাংলাদেশে যেকোনো ধরনের পণ্য ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হয় এবং এর মধ্যে আছে পণ্যের প্রকৃতি, পণ্যের বাজার, ক্রেতার প্রকৃতি, ক্রেতার ক্রয় ক্ষমতা, প্রতিযোগিতার অবস্থা, প্রাকৃতিক অপ্রাকৃতিক পরিবেশ, সরকারি নিয়ম নীতি ইত্যাদি। তবে পণ্যের ডিজাইন যেভাবেই করা হোক না কেন, একটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হচ্ছে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের ধর্মীয় অনুভূতি, সামাজিক সহাবস্থান, কৃষ্টি, কালচার ইত্যাদির কোনোটাই যেন কোনোভাবে ছোট করা না হয়, খাটো করা না হয়। এই বিষয়টা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়াও যদি তোমাদেরকে কিছু তথ্য জানাই এই ক্ষেত্রে, শুধুমাত্র আমরা ঢাকা শহরের রাস্তাঘাটকে বিবেচনায় এনে ২০১১-১২ সালের কথা যদি বলি, এই অর্থ বছরে ভারতের টাটা কোম্পানি বাংলাদেশের জন্য স্বাভাবিক ডিজাইনের তুলনায় মাত্র ৪ ইঞ্চি ছোট আকারের পণ্য পরিবহনের জন্য ছোট ট্রাক তৈরি করে। এর ফলে তারা ২০১০-১১ অর্থ বছরের তুলনায় ৪০০টি বেশি ট্রাক বাংলাদেশে বিক্রি করতে সক্ষম হয়েছিল এবং এই পুরা বিক্রি বৃদ্ধি পেয়েছে কিন্তু শুধুমাত্র ডিজাইনে পরিবর্তনের কারণে। তারা একটি ট্রাকের ডিজাইন মাত্র ৪ ইঞ্চি ছোট করায় ৪০০টি বেশি ট্রাক তাদের বিক্রি হয়েছে। আমাদের বাংলাদেশে বর্তমানে যে সকল খাতে অর্থনীতির যে সকল খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে যে সকল খাত বর্তমানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে, তার মধ্যে গৃহ নির্মাণ শিল্প অন্যতম। আমাদের দেশে ছোট বড় অনেক কোম্পানি আছে যারা এই শিল্পে নিয়োজিত এবং প্লট, ফ্ল্যাট বা গৃহের ডিজাইন করার ক্ষেত্রে যেমন মানুষের ক্রয় ক্ষমতাকে বিবেচনা রাখে, একইভাবে আমাদের ভূমির প্রকৃতি, প্রাকৃতিক দুর্যোগ, সরকারি নিয়ম নীতি ইত্যাদিকেও কিন্তু গুরুত্বের সাথে গ্রহণ করা হয়। আমাদের দেশে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ডিজাইন অন্যান্য দেশ থেকে আলাদা এবং এর কিছু কারণ আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে কিছু ডিজাইন আমাদের দেশ অনুযায়ী করার ফলে কোনো প্রতিষ্ঠান অনেক সফল হয়েছে, কোনো প্রতিষ্ঠান ততটা সফল হয়নি। কিন্তু অবশ্যই যখন আমাদের দেশে ডিজাইন করা হবে, অবশ্যই সেই ডিজাইনে বাংলাদেশের সকল বিষয়কে, বাংলাদেশকে মাথায় রেখেই ডিজাইনটি করা উচিত। আশা করি তোমরা বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন এই বিষয়টিতে আমি কি বুঝাতে চেয়েছি এবং তোমাদের বইতে কি বুঝাতে চাওয়া হয়েছে তা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম আমাদের দেশে পণ্য ডিজাইনের ব্যবস্থাপনার যে সমস্যাগুলো তার সমাধানের উপায়। আমরা আলোচনা করলাম পণ্য ডিজাইন আমাদের দেশের প্রেক্ষিতে। আশা করি আমাদের আলোচ্য বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে এবং স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমি চলে আসবো নতুন কোনো অধ্যায় নিয়ে, চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।